সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ। স্বাগত জানাচ্ছি মাহমুদ ভাই আপনাকে। আপনি ধন্যবাদ। শিরোনামটা দেখে নিচ্ছি। আজকে শিরোনাম ওই একই জিনিস, গরম, হিট স্ট্রোক। ইত্তেফাকের শিরোনাম হচ্ছে হিট স্ট্রোকে আরও 11 জনের মৃত্যু, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত প্রধানমন্ত্রী। মানবজমিন প্রথম মার্চ শুরু করেন চেয়ারম্যানই যোগ দেন শত শত মানুষ। সেদিন মধুকালীতে কী ঘটেছিল? বাতাসে আগুনের হলকা। সমকাল সিসি ক্যামেরা অন্ধ রেখেই চলছে রেল। সুসময়ে হঠাৎ বিপদে কৃষক। আমাদের সময় মুখ বন্ধে 2 কোটি টাকা ঘুষ দেওয়া হয় ডলারও। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত বাংলাদেশ। কালবেলা দ্বিতীয় দফা মাঠে স্বজনরা আছে বিএনপি জামাতও। মিরপুরে শালা দুলাভাই বাগ্নের অবৈধ সাম্রাজ্য। যায় যায় দিন, দলীয় নির্দেশে জটিলতা অপেক্ষায় মন্ত্রী এমপিরা। দেশে তাপদাহ প্রবাহ আরও বাড়বে, হাসপাতাল প্রস্তুতির নির্দেশ। দেশ রূপান্তর তপ্ত দেশ, দগ্ধ জীবন। আওয়ামী লীগের কঠোর অবস্থান নিয়ে মাঠ পর্যায়ে সন্দেহ। খবরের কাগজ, উষ্ণতায় 4 বিপদে বাংলাদেশ। ঢাকার তপ্ত বাতাসে বিষাক্ত কণা বাড়ছে। সংগ্রাম সারা দেশে তীব্র, তাপদাহ অব্যাহত। বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ প্রস্তুত। করতোয়া গরমে মরছে মানুষ, সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত প্রধানমন্ত্রী। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রলংড হিট ওয়েভ হিটস লাইফ ইকোনমি। গরম গরম, সব জায়গায় গরম। জি, প্রথমেই আমি একটু বিলম্বিত ঈদ মোবারক এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এবং দর্শকদেরও জানাচ্ছি। আসলে গরম একটা, আপনি যে গরমের যে উত্তাপ ভয়ঙ্কর আকার ধারণ করেছে, তীব্র তাপদাহ, মানুষ অসহনীয় একটা অবস্থার মধ্যে আছে। ঘরেও শান্তি নেই, বাইরেও শান্তি নেই মানুষ। আর তাপ যেভাবে তাপদাহ বাড়ছে, এতে করে একজন আবহাওয়াবিদ আমাকে বললেন যে 46 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এটা হলে তো একেবারে মানে সৌদি আরবের বা মিডল ইস্টের মতো অবস্থা হবে। সেই ধরনের ধারণ ক্ষমতা, তাপ ধারণ ক্ষমতা তো আমাদের নেই, এমনি হাঁসফাঁস করছি আমরা। আজকে ইত্তেফাকে আপনি বললেন যে 11 জনের হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে। হিট স্ট্রোকটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, লাইফ থ্রেটেনিং কন্ডিশন। প্রথমেই তো হিট স্ট্রোক আসলে হয় না, প্রথমে হয় 3টে স্টেজ হিট ইনজুরির। সেটা হচ্ছে হিট ক্র্যাম্প, হিট এক্সজশন এবং তারপর হচ্ছে হিট স্ট্রোক। হিট স্ট্রোকটা একটু লাইফ থ্রেটেনিং, আগেই বললাম। তো হিট ক্র্যাম্পস প্রথমে, যদি অনেকক্ষণ রোদ্রে থাকছে একটা লোক, তাহলে দেখা যাবে তার মাংসপেশিগুলো ব্যথা শুরু হয়েছে, মাথা ব্যথা করছে, শরীর ব্যাঁচ ব্যাঁচ করছে, খুব খারাপ লাগছে, জ্বর এসে গেছে। তো এইটা একটু মোটামুটি কন্ট্রোল করা যেতে পারে। ঘরে এনে এসি ছেড়ে দিয়ে তাকে ঠান্ডা পানি খাওয়ালে, ঠান্ডা পরিবেশে রাখলে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু হিট এক্সজশনের পরের স্টেজটা, এটা একটু ভয়ঙ্কর। তখন তাপমাত্রা যেমন বাড়তে থাকে, ঘামও অনেক বেশি হয়। ঘাম বেশি হয়ে রোগী কিন্তু নেতি পড়ে, খুব ক্ষুধা পায়, পালস রেট কমে যায়। এবং হিট এক্সজশনও খুবই একটা বিপজ্জনক। যত তাড়াতাড়ি রোগীকে ঠান্ডা পরিবেশে এনে তাকে ঠান্ডা, একেবারে কুল ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে বাচ্চা রেখে তাকে মানে সুস্থ করা যেতে পারে। কিন্তু হিট স্ট্রোকটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। মানে কারা ঝুঁকিতে আছেন? কারা ঝুঁকিতে আছে? 1 নম্বর হচ্ছে 4 বছরের নিচের শিশু যারা, এবং বয়স্ক লোকদের 65 বছর বা তার বেশি যদি হয়। একটা আছে শ্রমজীবী মানুষ, যেমন রিক্সাওয়ালা আছে, ভ্যান গাড়ি চালাচ্ছে যারা নির্মাণ শ্রমিক, তারপরে যারা প্রতিবন্ধীরও কিন্তু ঝুঁকিতে থাকে। কেন ওরা বুঝতে পারে না কোনটা গরম কোনটা ঠান্ডা, হয়তো দাঁড়িয়ে আছে গরমের মধ্যে। এবং যাদের ওজন খুব বেশি, যারা অবেস, এরা কিন্তু খুব ঝুঁকিতে থাকে। অবভিয়াসলি এডিপোস টিস্যু এত বেশি চামড়া নিচে থাকে। আরেকটা হচ্ছে যাদের হাই ব্লাড প্রেশার বা হার্ট ডিজিজ আছে, এই এরা খুব বেশি ঝুঁকিতে আছে। এখন ঝুঁকিতে কিন্তু সবাই আছে। এখন প্রলং স্টে আপনার মানে প্রচণ্ড রোদ্রের নিচে আপনি ঘন্টার পর ঘন্টা খেলা দেখছেন, কিংবা নিজে খেলছেন, ফুটবল খেলছেন, বা মাথায় ছাতা না দিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন, হিট স্ট্রোক হতে পারে। হিট স্ট্রোক হলে কিন্তু সঙ্গে সঙ্গে মানে প্রাথমিক কিভাবে বুঝবে লোকটা যে তার হিট স্ট্রোক হতে যাচ্ছে? হিট স্ট্রোকে কিন্তু আজকে দেখলাম যে 11 জন মারা গেছে, আরও প্রচুর লোক হয়তো মারা যাবে। তো হিট স্ট্রোক প্রথমেই বুঝতে হবে যে রোগী
হঠাৎ করে অচেতন হয়ে যাচ্ছে, ফেইন্ট হয়ে যাচ্ছে, মাথায় একেবারে তীব্র ব্যথা করছে, মানে থ্রবিং হেডেক যেটাকে বলে, ধপধপ করে ব্যথা করছে। তারপরে রোগী তন্দ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছে, কনফিউজড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং মানে মাথাটা একদম হালকা হয়ে যাচ্ছে। রোগী এই অবস্থা রোগী বুঝতে হবে যে তার হিট স্ট্রোক হতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তাকে মানে যেটা হয়তো যদি ফেইন্ট হয়ে যায়, কনফিউজড হয়ে যায়, তার তো কোনো কথা বলার শক্তিও নেই, তাকে সঙ্গে সঙ্গে ঘরে নিয়ে আসতে হবে। বরফ পানি বা একেবারে যত বরফ দেওয়া যায় ঘাড়ে চেপে ধরতে হবে, হাত বগলে ধরতে হবে, কুচকিতে ধরতে হবে, এবং ঠান্ডা যে আপনার পাওয়া যায়, এই যে কুলিং ব্ল্যাঙ্কেট, বিদেশে তো পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যায়, কুলিং ব্ল্যাঙ্কেট দিয়ে একেবারে পেঁচিয়ে ফেলতে হবে তাকে, বাথটবের মধ্যে বরফ পানির মধ্যে তাকে মানে চুবিয়ে রাখতে হবে, না হলে কিন্তু তার জীবন, কারণ যত তাড়াতাড়ি এই কাজগুলি করা যায় রোগীর জীবন তত বাঁচবে। কারণ স্ট্রোক মানে হিট স্ট্রোকের সবচেয়ে প্রথম যে আঘাতটা আসে সেটা ব্রেইনে, যে ব্রেইন তার নষ্ট হয়ে যাচ্ছে, ব্রেইন নষ্ট হয়ে মানে আস্তে আস্তে অন্যান্য অর্গানগুলো ফেলিওর হয়ে যাচ্ছে, এবং যদি দ্রুত তাকে যদি এই ব্যবস্থাগুলো না নেওয়া হয় তাহলে কিন্তু রোগীর মৃত্যু অবধারিত, এবং মৃত্যুর সংখ্যা দেখবেন মানে বাড়তেই থাকবে। কারণ যদি 46 ডিগ্রি পর্যন্ত দাঁড়ায় তাহলে হিট স্ট্রোক প্রচুর হবে। আর আমাদের শ্রমজীবী মানুষরা তো ঘরে বসে থাকলে তাদের মানে পেটে ভাত জুটবে, থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না, রিক্সা চালাতে হবে, তারপরে শ্রমজীবী মানুষকে তার কাজে যেতে হবে। আমরা না তো এসি রুমে বসে রোগী দেখি, কিন্তু শ্রমজীবী মানুষদের তারা তো তাদের পক্ষে সম্ভব, ঘরে বসে থাকলে তাদের পেট চলবে না। কিন্তু আমি তাদেরকে কতগুলো উপদেশ দিতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে, যদি তারা দেখে যে যারা খেতে কাজ করছে বা দিন মজুর, যারা রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, অ্যাটলিস্ট মাথায় একটা যদি মাথাল ব্যবহার করে, বা যারা হাঁটছে একটা ছাতা ব্যবহার করে, তাহলে কিন্তু অনেকটা রোদের সরাসরি আক্রমণ থেকে তারা রক্ষা পাবে। সানস্ট্রোক এবং হিট স্ট্রোক কিন্তু একই জিনিস, দু নামে ব্যবহার করা হয়। কিন্তু আমাদের দেশে এই জিনিসটা আমরা মানে আগের যে রাজশাহী এলাকায় দেখেছি যে মাথাল ব্যবহার করা একটা প্রচলন আছে কৃষকদের মধ্যে, এইটা কিন্তু আমাদের অন্যান্য জেলাতে নাই। তো মাথাটাকে সেভ করতে হবে, কারণ প্রথম যদি ব্রেন অ্যাটাক হয়ে যায় তাহলে কিন্তু রোগীর মৃত্যু অবধারিত হয়ে যাবে, কারণ এটা একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। এখন এর থেকে রোগীদেরকে এই যদি আমরা সতর্ক না করি, যদি তাকে ছায়াতে থাকতে না বলি, যদি তারা সচেতন না হয়, তাহলে কিন্তু মানে তাদের বিপদ আছে। যেটা আমি শিরোনাম দেখছিলাম যে উষ্ণতায় 4 বিপদে বাংলাদেশ, জলবায়ু পরিবর্তনে কি কি হয়েছে এটার উপরে তারা একটা রিপোর্ট করেছে। আর হলো বহু রোগের চ্যালেঞ্জে দেশ, বহু রোগের চ্যালেঞ্জে। এই যে কি রোগ হতে পারে, কি রোগ হতে পারে, আমি যেটা পাচ্ছি একজন চিকিৎসক হিসেবে, সেটা হচ্ছে যে এই যে তীব্র গরম পড়েছে, সমস্ত ভাইরাস যেগুলো রেসপিরেটরি সিনসিডিয়াল ভাইরাস, এডিনো ভাইরাস, রোটা ভাইরাস, সবকিছু বিশ্ব মানে উত্তেজিত হয়ে গেছে, এক্সাইটেড হয়ে গেছে, যে বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ আমাদেরকে আক্রান্ত করছে। যেমন গলা ব্যথা হয়ে জ্বর হচ্ছে, প্রচুর জ্বরের রোগী আমি পাচ্ছি, সঙ্গে সর্দি থাকছে, রোটা ভাইরাস আক্রান্ত হয়ে ডায়রিয়া হচ্ছে। তো এগুলো সব গরমের জন্য। মানে গরমটা এত তীব্র আকার ধারণ করেছে যে রাত্রেও কিন্তু রৌদ্র নেই, কিন্তু রাত্রেও কিন্তু গরম কমে না, ফ্যানের নিচে মানুষ একটু স্বস্তি পায় না, এমনি তো প্রশ্ন আসে না। আর যদি লোডশেডিং হয় তাহলে তো খবর হয়ে যাচ্ছে। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা বিনীত অনুরোধ আছে, তিনি অনেক সফলতা দেখিয়েছেন, তিনি যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাটা করে মানুষকে রক্ষা করেন অন্তত। না তো বিদ্যুতের অন্তত থাকলে অন্তত পানিটা থাকবে, পানি উঠানো যাবে, তারপর মানুষ অন্তত কিছু হলেও জানটা বাঁচাতে পারবে। সেই জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, শহরের কথা সারা দেশের জন্য আমি অনুরোধ ওনার কাছে জানাতে চাচ্ছি যে অন্তত মানে মানুষকে বাঁচাতে হবে। এখন অন্যান্য কাজ বাদ দিয়ে হলো এই যে এখন হিট ওয়েভ চলছে, বলছেন এই মুহূর্তে প্রায়োরিটি হচ্ছে যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ। এটা যদি নিশ্চিত, আমার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিদ্যুৎ মন্ত্রীও, ওনার দায়িত্ব, উনি যদি মানুষকে এই দিকটা ওনার কাছে আমার বিনীত মানে রিকোয়েস্ট যে উনি এই জিনিসটা খুব লক্ষ্য করেন। অন্যান্য এখন এইটাই সবচেয়ে বড় প্রায়োরিটি। যে আর এমনি যে এখন আর যুদ্ধের কথা যদি পরে যদি জিজ্ঞেস করেন, এমনি কিন্তু তেলের দাম সারা বিশ্বে বেড়ে যাচ্ছে, বাংলাদেশেও তো তেলের দাম বাড়বে, তখন তো আরও বিপর্যয় দেখা দিবে, ইলেকট্রিসিটি বিল বাড়বে, সব কিছুর বিল বাড়বে। তা বিল দিতে তো আমরা রাজি আছি, কিন্তু আমরা বিদ্যুৎ চাই, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই, যাতে অন্তত ফ্যানের নিচে ঘুমোতে পারে আমাদের ছেলেমেয়েরা, আমরা ঘুমোতে পারি। এখানে আবার ডেঙ্গু জ্বরের মানে ডেঙ্গুর প্রভাব তো আরো বেশি। ডেঙ্গুর প্রভাব বাংলাদেশ, আমি যা দেখছি সারা বছর ধরেই ডেঙ্গুর প্রবাহ চলছে। আর যদি
এর মধ্যে যদি ছোটোখাটো বৃষ্টি হয় তাহলে কিন্তু ডেঙ্গু আরও বাড়বে, কারণ এই পানি জমে থাকবে ওই ডাবের খোসায়। তারপর এখন তো ডাবের দাম আজকে একটা প্রতিনিধি দেখলাম অনেক বেড়ে গেছে, 150 থেকে 200 টাকা হয়ে গেছে। কারণ ডাবের কথা আমরা প্রায় বলি যে ডাব খান, এই গরমের থেকে বেঁচতে হলে আপনি ডাব প্রচুর পরিমাণে ডাব খেতে হবে। তো ডাবের দাম বেড়ে গেছে, এখন ডাব খেয়ে ডাবের খোসা এদিক সেদিক ফেলে রাখছে, সেখানে পানি জমছে, পানি জমে সেই এডিস মশা আবার বংশবিদ্যার করে ডেঙ্গু তৈরি করছে। এখন মানুষকে যেটা করতে হবে, সে মানুষকে সচেতন হতে হবে। মানুষ সচেতন হয়ে যে যতদূর মানে কোনো অকারণে তাকে রোদে যেতে দেওয়া ঠিক হবে না, যদি যেতেই হয় ছাতা ব্যবহার। স্বাস্থ্য মন্ত্রণালয় ওই হাসপাতালগুলোকে অ্যালার্ট করেছে, কারণ এই এত মানে রোগী যদি হিট স্ট্রোক আক্রান্ত হয়। আমি বলি যে আমাদের একটা আছে, ডাটা আছে, যদি হাসপাতালের সঙ্গে সঙ্গে রোগীকে শিফট করা যায় হিট স্ট্রোকের রোগীরা, তাহলে 1 থেকে 2 দিনের মধ্যে রোগী ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আপাতত ভালো হওয়া। আপনার প্রশ্ন করেন এই ব্যাপারে কী বলেন? যদি অর্গান ফেলিওর হয়ে যায় তাহলে কিন্তু ভালো হতে 2 মাস থেকে 1 বছর পর্যন্ত লেগে যেতে পারে। কিন্তু অর্গান ফেলিওর যদি হয়ে যায় তাহলে রোগীর কিন্তু বাঁচানো যাবে না। সেটা হসপিটালে সাফিসিয়েন্ট ইকুইপমেন্ট থাকতে হবে, সার্বক্ষণিক এসির ব্যবস্থা রাখতে হবে, প্রচুর বরফের ব্যবস্থা রাখতে হবে, যাতে রোগীকে মানে এই হিট স্ট্রোক থেকে বাঁচানো যেতে পারে। তারপরে এই যে কুলিং ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রাখতে হবে, যে রোগীকে একেবারে র্যাপ করে ফেলতে হবে কুলিং ব্ল্যাঙ্কেট দিয়ে, যত ঠান্ডা রাখা যায়। হিট স্ট্রোকে হয় কি যে তাপমাত্রার ধারণ ক্ষমতা এটাকে মানে অবলুপ্ত হয় এবং স্কিন কিন্তু একদম ড্রাই থাকে। এত যে জ্বর, কোর টেম্পারেচার 104 ডিগ্রি 105 ডিগ্রি, কিন্তু তার চামড়া একদম শুকনো, অর্থাৎ একদম ঘাম বেরোচ্ছে না। ঘামটা কিন্তু আমি একটা পত্রিকায় লিখেছিলাম, সম্ভবত আপনার পত্রিকায় লিখেছিলাম, যে ঘাম আছে দেখে আমরা বেঁচে আছি। ঘাম বের হয়ে অনেক টক্সিন কিন্তু বেরিয়ে যায়, সেজন্য ঘাম দরকার। ঘাম না হলে কিন্তু হিট স্ট্রোক যখন হয় তখন ঘাম বন্ধ হয়ে যাচ্ছে, একদম ড্রাই স্কিন। তো এখন রোগীকে কীভাবে আমরা করবো, বাঁচাবো কিভাবে, সেটা হচ্ছে আমাদেরকে মানে আমরা কীভাবে ভালো থাকবো সবাই, যে আমাদের খাওয়া দাওয়ারগুলো একটু প্যাটার্ন চেঞ্জ করতে হবে। যে আমরা এই সময়টায় সোকল কাচ্চি বিরিয়ানি, কাবাব, এইসব খুব মুখরোচক তৈলাক্ত খাবারগুলো বর্জন করব। আমরা একেবারে পাতলা ঝোল এই মানে জাতীয় খাবার খাবো। ডাল চালতা পাওয়া যাচ্ছে, ডালের মধ্যে চালতা দিয়ে উস্তা ভাজি খাওয়া যেতে পারে, টক যে কাঁচা আম দিয়ে, মানে একেবারে সহজ পাচ্য খাবার, পেটটা যাতে ঠিক থাকে। কারণ পেটের মধ্যেও কিন্তু হিট, এই যে এক্সজশনে পেটের মধ্যেও কিন্তু পেটকেও আক্রান্ত করে, ইনভলান্টারি মাসল সবগুলো আক্রান্ত হয়ে যায়। শুধু পেটকে ঠিক রাখতে হবে। সেই জন্য আমি বলি যে পেটের জন্য কতগুলো খাবার, তরমুজ আছে, শশা বেশি করে খাবেন আপনি, তারপর ডাবের পানি খাবেন, ইয়োগার্ট বা দই খাবেন। এগুলো খেয়ে আপনার মিন্ট একটা খুব উপকারী জিনিস। আমি সৌদি আরবে দেখেছি সমানে চাপাতে থাকে মিন্ট, যেটা ওই যে পুদিনা পাতা যেটা বলে বেশি বেশি খেতে হবে। সৌদি আরবের আবহাওয়ার আমাদের আবহাওয়ার মধ্যে আর কি কোনো? হ্যাঁ, সৌদি আরবের আমাদের আবহাওয়ার মধ্যে পার্থক্য আছে। আমাদের এই যে আমরা হিট স্ট্রোকের রোগীর কথা বলছি না, নর্মাল রোগীদের কিন্তু প্রচুর ঘাম হয়, মানে একেবারে মানে মানে ঘামটা খুব বেশি হয়, একটু দিয়ে ঘেমে একেবারে সারটার। কিন্তু ওখানে এত গরমের মধ্যে আমি দেখেছি, হেঁটেছি, অতটা ঘাম হয় না, ওদের তাপমাত্রাটা এমন। আর ওরা আর সবচেয়ে আরেকটা বড় কথা বলি যে টাইট ফিট শার্ট প্যান্ট পরবেন না। আমি যখন আজকে এই অনুষ্ঠানের প্রথম পাঞ্জাবি পরে আসলাম, যে যত আর হালকা কালারের পোশাক পরতে হবে, যত ঢিলা ঢালা পোশাক পরা যায়। এবং ঢিলে ঢালা পোশাক পরলে হয় কি যে মানে এতটা টাইট থাকে না, যত হালকা পোশাক পরা যায়। আর আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন মতি ভাই, রাস্তার আসার পাশে দেখবেন যে বিভিন্ন শরবতের দোকান নিয়ে বসছে, অপরিচ্ছন্ন পানি দিয়ে শরবত বানাচ্ছে, আখের রস দিয়ে সে আছে ভন করছে, ওই খেয়ে আবার বিভিন্ন পেটের সমস্যা তৈরি হচ্ছে, জন্ডিস তৈরি হচ্ছে, টাইফয়েড তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের মানে পেটের রোগের আক্রান্ত হচ্ছে, ডায়রিয়া। কেন এর মধ্যে প্রচুর রোটা ভাইরাস থাকে, এই রোটা ভাইরাসগুলো আবার পেটের বিভিন্ন রোগের সৃষ্টি করছে, লুজ মোশন করছে, ডায়রিয়া করছে, ইভেন কলেরা পর্যন্ত হয়ে যেতে পারে। এগুলো থেকে মানে অপরিচ্ছন্ন পানি বর্জন করতে হবে, পরিচ্ছন্ন পানির কোনো বিকল্প নেই। এই জন্য আমি নিজে যেটা করছি, আমি প্রতিদিনই বেশ কিছু মিনারেল ওয়াটার বোতল রিক্সাওয়ালা ভ্যান গাড়িওয়ালাদের বিতরণ করছি। এটা আমার মানবিক কাজ হিসাবে আমি নিয়েছি। আমি অনেকের কাছে অনুরোধ করব, যারা বিত্তশালী তারা এই কাজটা করবেন, অন্তত পানি যাতে মানে পানি পায় যাতে। আর রিক্সাওয়ালা ভাইদের বা শ্রমিক ভাইদের অনুরোধ করব, তারা যখন খেতে যাবে, মানে কৃষি কাজে যাবে, তখন একটা পানির বোতল নিয়ে যাবে বা একটা ওর স্যালাইন গুলিয়ে নিয়ে যাবে।
আর যারা শহরে আছে, যারা অনেকক্ষণ রোদে থাকে, মানে খুব খারাপ লাগছে, সঙ্গে সঙ্গে ঘরে এসে তারা যে রিহাইড্রেশন ড্রিঙ্ক যেগুলো পাওয়া যায়, গ্যাটোরয়েড, আপনি নিশ্চয়ই সব বিদেশে দেখেছেন গ্যাটোরয়েড স্পোর্টসম্যানরা খায়, স্পোর্টসম্যান যে স্পোর্টস ড্রিঙ্ক বলা হয়, ওই গ্যাটোরয়েড খেলে ওর মধ্যে লবণ থাকে, অন্যান্য বিভিন্ন ইলেকট্রোলাইট থাকে, সেগুলো কভার করে ফেলে এই ঘামের সাথে যেগুলো আমরা লস করছি। তো এই জিনিসগুলোকে লক্ষ্য রাখতে হবে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের খুব সতর্ক চলতে হবে, কারণ খাওয়া দাওয়া এই সময়টা কিন্তু খুব দ্রুত পচনশীল হয়ে যায়। খাওয়া দাওয়ার যেগুলো আপনি মাংস কিনে রাখছেন, দুপুরবেলা রান্না করেছেন, সন্ধ্যার সময় ফ্রিজে রাখেন নেই, দেখবেন যেগুলো হয়তো টক হয়ে গেছে। এই দ্রুত পচনশীল খাবার এই গরমে খুব তাড়াতাড়ি এগুলো মানে পচে যায়, সুতরাং এগুলো খুব লক্ষ্য রাখতে হবে। একটু টেস্ট করে দেখবেন টক হয়ে গেছে, ওগুলো খাবেন না। এইসব দিকে আমাদের সচেতন হতে হবে। অর্থাৎ যেমন অপরিচ্ছন্ন পানি খাওয়া যাবে না, পরিচ্ছন্ন পানির কোনো বিকল্প নেই, সচেতনতারও কোনো বিকল্প নেই। আর কিছু ওষুধ আমরা সঙ্গে সঙ্গে প্রয়োগ করি এই ধরনের রোগী যারা। কিন্তু ওষুধ কি করবেন, ওষুধ তো সব ভেজাল। ওষুধ ভেজাল, এর মধ্যে তো আমাদের বেশ থাকতে হবে। তারপরে কিছু ওষুধ আছে যেমন বেনজোডায়াজেপাম, তারপরে ফেনোবারবিটাল। রোগী যখন খুব খিচুড়ি হয়, স্ট্রোকের রোগী, অন্তত খিচুড়িটা বন্ধ হবে, রোগীকে একটু ঘুম পাড়িয়ে দেওয়া যাবে, কনফিউশনটা কেটে যাবে। এগুলো হসপিটাল তো দরকার, এই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় খুব দ্রুত হসপিটালকে সাজানোর চেষ্টা করছে, যে স্বাস্থ্য ব্যবস্থা, যে এই স্ট্রোকের রোগী, তো হিট স্ট্রোকের রোগীর পরিমাণ অনেক বাড়বে আস্তে আস্তে। যদি এইভাবে এতদিন ধরে এই হিট ওয়েভ কন্টিনিউ করে, তাহলে তো অনেক রোগীর মানে দেখা দিবে, অনেকের অনেক রকম রোগ দেখা দিবে। আরেকটা সমস্যা হচ্ছে ঘামাচি হয়, স্কিন ডিজিজ খুব বেশি হয়। দেখবেন যে এই সময় এত ঘামাচি, মানুষ চুলকাচ্ছে। এই জন্য মানে মাঝে মাঝে টেলকম পাউডার বা ঘামাচি, আমাদের ছোটবেলায় কিউটিকিউরে পাউডার, আপনার মনে আছে কিনা, কিউটিকিউরে পাউডার দিতাম, বা মিল্লাত ঘামাচি পাউডার, এগুলো ঘামাচি পাউডার দিয়ে। তারপরে লক্ষ্য রাখতে হবে যে লোমকূপ যেগুলো বন্ধ না হয়, তাহলে ঘাম বেরোতে পারবে না। ওই যে আবার আগের কথায় যে ঘাম আছে বলে আমরা বেঁচে আছি, আপনি, আমার মনে আছে আপনার পত্রিকাতে আমি লিখেছিলাম। তো এইটা তো লোমকূপগুলি বন্ধ করা যাবে না, তবে ওই মানে ঘামাচি পাউডার সবসময় ব্যবহার করতে হবে। আর নিয়মিত স্নান করতে হবে, গোসল করতে হবে। মেডিকেটেড সোপ যেগুলো আছে, বিভিন্ন লাইফবয় বা স্যাভলন সাবান আছে, এগুলো দিয়ে নিয়মিত গোসল করলে ফাঙ্গাল ইনফেকশন এই সময়টা খুব বেশি হয়। যেমন বগল তলায়, পায়ের কুচকিতে, এগুলিতে ফাঙ্গাল ইনফেকশন হয়। সেই জন্য নিয়মিত যদি কেউ শাওয়ার নেয়, তাহলে এই স্কিন ডিজিজগুলো হবে না। তো এই যেভাবে তাপমাত্রা বাড়ছে, আমাদেরকে এখন সচেতন হতে হবে সবাইকে। মানে নিয়ার ফিউচারে কি আমরা কোনো ভালো খবর পাবো? খুব মানে শিগগিরই কোনো ভালো খবর আসবে না, হয়তো অনেক দিন এটা প্রলম্বিত হবে। কারণ গ্লোবাল ওয়ার্মিং, আপনার মনে আছে কিনা, ফ্রান্সে কয়েক বছর আগে প্রচুর লোক মারা গেল, সারা সব ফরাসি ভাষী ওই যে ফোয়ারার মধ্যে এসে পড়েছিল সব কাজ বাদ দিয়ে। তো ওইখানে তো আর এয়ার কুলার সিস্টেম নেই, সবসময় শীত থাকে, ওরা গরম তো সহ্য করতে পারে না। তো বাংলাদেশে যাতে এই অবস্থা না হয়, যে এই জন্য আমি বারবার অনুরোধ করছি যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ যাতে থাকে, মানুষ যাতে অন্তত জীবনটা ধারণ করতে। কিন্তু এতে কিন্তু বিপদ আরেকটা হচ্ছে যে এমনিতেই ভূমিকম্প প্রবণ দেশ, এটা আগে আপনার সঙ্গে আলাপ করছিলাম যে আমি আমার মধ্যে একটা আশঙ্কা সবসময় কাজ করছে, যে হারে গরম পড়ছে, এমনি তো ভূমিকম্প প্রবণ দেশ এটা, কারণ আমাদের যে ডাউকি ফল্ট আছে, আরও বিভিন্ন যে আমাদের যে বিভিন্ন লেকগুলো ভরাট করে, যে বনশ্রী বলুন, তারপরে নিকেতন বলুন, এগুলি বড় বড় লেক ছিল আগে, ছোটোবেলায় দেখেছি। এগুলো লেক ভরাট করে, এগুলো থেকে ভূমিকম্প কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। সেটা ভূমিকম্পর দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, এবং সরকারকে এই ব্যবস্থাটা সবসময় মাথায় রাখতে হবে, জনগণকে মাথায় রাখতে হবে, এবং স্বেচ্ছাসেবী একটা সংগঠন সবসময় অ্যালার্ট রাখতে হবে। যে হারে যে আপনি পুরান ঢাকার কথা চিন্তা করেন, একটা অ্যাম্বুলেন্স যেতে পারে না, একটা ফায়ার ব্রিগেড যেতে পারে না। আল্লাহ না ঢাকায় যদি ভূমিকম্প হয়, তো বিজ্ঞান আমরা ধারণা করছি যে কয়েক মিনিটের মধ্যে 2 লক্ষ লোকের মৃত্যু হবে। এদের কীভাবে বাঁচানো সম্ভব? আর ঢাকার মাটির নিচে যে হারে মানে গ্যাসের পাইপ, ইলেকট্রিক লাইন, মাকড়সার জালের মতো ছিটিয়ে আছে, এগুলো তো ছিন্ন ভিন্ন হয়ে মানুষ একটা বম তৈরি করবে, বিস্ফোরণ ঘটবে। বিস্ফোরণ ঘটে তো মানুষের মানে আরও একটা মানে বিপদ ডেকে আনবে। সেজন্য আমাদেরকে সব দিক দিয়ে এখন সতর্ক হতে হবে। আমাদের প্রায়োরিটি এখন মানুষকে বাঁচানো, এখন মানে অন্য কোনো কিছু না। সমকালের শিরোনামটা এই রিলেটেড, সুসময়ে হঠাৎ বিপদে কৃষক, সেই এখন তো এটা সুসময় আসার কথা। সেটাই
সেখানে বিপদ বিপদ এখন যেভাবে পানির মানে নিচে নেমে যাচ্ছে, তারপর তেলের দাম যদি বেড়ে যায় তো পাম্প কিভাবে কাজ করবে, সেচ কিভাবে দিবে। এমনি কিন্তু মধ্যেখানে যে একটু শিলাবৃষ্টি হয়েছিল, 20% আম কিন্তু নষ্ট হয়ে গেছে, প্রচুর ধান মানে ফসলেরও ক্ষতি হয়েছে। তো আবার যদি প্রচন্ড একটা ঝড় বৃষ্টি হয়, বৃষ্টি তো আমরা কামনা করছি আল্লাহর কাছে যে বৃষ্টি দাও আল্লাহ, আমাদের দেশটা একটু ঠান্ডা হোক, কিন্তু যদি ঝড় বৃষ্টি হয় বা সাইক্লোন হয় তাহলে তো আবার মরার উপর খাড়ার মতো একটা হবে। সুতরাং আমাদের চারিদিকেই বিপদ। এই বিপদকে মাথায় রেখেই আমাদেরকে সামনে প্রত্যেকটা প্ল্যানিং করতে হবে যে কিভাবে আমরা এখন অন্যান্য সব কিছু, এখন এইটি প্রায়োরিটি, মানুষের যান বাঁচানোটা। সেটি না, যেটা আমি আপনাকে বলছিলাম যে ঔষধের ব্যাপারটাতে আপনারা বিশেষজ্ঞ চিকিৎসকরা আপনারা কিভাবে দেখছেন ওষুধ, বিষয়টাকে? এটা আমি খুবই চিন্তিত, কারণ ওষুধ লিখছি ভালো রেজাল্ট পাচ্ছি না। কয়েকটা নিউজ পেপার দেখলাম যে ফকিরাপুরের মানে একটা বাসাতে সে নামি দামি কোম্পানির ওষুধ তারা নিজেরাই বানাচ্ছে, ময়দা দিয়ে বানিয়ে সুন্দর এমনভাবে প্যাকেট করছে যে ওষুধ কোম্পানির মালিকও বোধহয় বুঝতে পারবে না এমন। তো সেই ওষুধটা খেয়ে আমি রোগ নির্ণয় করলাম ঠিক মতো, সব কিছু ঠিক পরীক্ষায়। এখন যেটা দিয়ে, যেই অস্ত্রটা দিয়ে আমি গুলি করব, সেই গুলিটাই যদি আমার না ফুটে তাহলে রোগীকে কীভাবে ভালো করব। তো এখন ওষুধটা যদি ভেজাল হয়, বেশিরভাগ ওষুধে কিন্তু এখন ভেজাল। বিশেষ করে আমি ভয় পাই ইঞ্জেকশনে। আমি যদি রোগীকে যখন প্রেসক্রাইব করি, আমি বলি যে ইঞ্জেকশনটা সেই কোম্পানি থেকে, যেমন ইনসেপ্টার কিছু ইঞ্জেকশন আছে বা বিক্সিমপুর ইঞ্জেকশন আছে, আমি বলি কোম্পানি থেকে সংগ্রহ করে নিয়ে আসেন, এটা দোকান থেকে কিনবেন না। কারণ আমি বেশ কয়েকটা সেফট্রিয়াক্সন, আমি নাম বলছি, একটা কোম্পানির ওষুধ, বিভিন্ন কোম্পানি এটা তৈরি করে, সেফট্রিয়াক্সন দেওয়ার পর একটা রোগীর মৃত্যু হলো। মানে ওটার মধ্যে কি ছিল, নিশ্চয়ই বিষাক্ত ছিল কিছু। সেই জন্য আমি বলি যে যখন ইঞ্জেকশন প্রেসক্রাইব করি যে আপনি এই ইঞ্জেকশনটা কোম্পানি থেকে সংগ্রহ করেন, যাতে করে ভেজাল না পান, আপনি পিওর ওষুধটা পান। এখন তো সবসময় সম্ভব না। তো এত ভেজালের দেশের মধ্যে কিভাবে আমরা পাবো? আমাদের নৈতিক অবক্ষয় এত বেশি প্রকট আকার ধারণ করেছে যে সব জায়গায় একটা নৈতিকতা। কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু করণীয় নেই? আসলে স্বাস্থ্যমন্ত্রী মানে কি দেখবে? আমাদের এখন যিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন আমার খুব ঘনিষ্ঠ, আমি প্রচুর প্রোগ্রাম ওনাকে দিয়ে করিয়েছি। আমি তো বেসিক্যালি উপস্থাপক ছিলাম। তো এই সামন্ত দা আসলে খুব ভালো মানুষ, কিন্তু এই পদে আসলে কঠোর মানুষ দরকার। আমি সবসময় বলি যে কঠোর হতে হবে। যে ওনার মতো ভদ্রলোক কন্ট্রোল করতে পারবে আমার একটু সন্দেহ আছে। উনি যদি কঠোর হন ঠিক আছে, কিন্তু এইভাবে ছাড় দিয়ে চলা যাবে না। যেমন অ্যান্টিবায়োটিক, আগের স্বাস্থ্যমন্ত্রী উনি বলেছিলেন যে ওভার দ্য কাউন্টার ছাড়া অ্যান্টিবায়োটিক মানে দেওয়া যাবে না, প্রেসক্রিপশন রেজিস্টার প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি হবে না। কোথায় গেল সেটা? আপনি তো লন্ডনে দেখেন বা আমেরিকা দেখেন যে চিন্তাই করা যায় না কোনো অ্যান্টিবায়োটিক আপনি কিনতে পারবেন রেজিস্টার, ওদের ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া। তো আমাদের দেশে তো হওয়ার হবে সে অ্যান্টিবায়োটিক, সিপ্রোফ্লক্সাসিনের মতো অ্যান্টিবায়োটিক 42% রেজিস্টার। কিন্তু এটা আমরা পারছি না কেন? এটা ওই যে বললাম, শক্তিশালী একজন স্বাস্থ্যমন্ত্রী দরকার, তার আন্ডারে যে প্রশাসন উনি সেট আপ করবে, সবাইকে শক্তিশালী হতে হবে এবং কোনো ছাড় দেওয়া যাবে না। এখানে কোনো একেবারে মানে কোনো ছাড় দেওয়ার কোনো স্কোপ নেই। আইন মেনে চলতে হবে। যে যা খুশি একটা করলাম সেই দেশে থাকা যাবে, সেই মন্ত্র চলবে না। এটাকে এখন মানে যে এটা আরো কঠোরতা ছাড়া এটাকে মানে কিছুতেই ঠেকানো যাবে না। এই ভেজাল ওষুধের যে চলছে এটাকে ঠেকাতে পারবেন না আপনি। সময় তো শেষ হয়ে গেল। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আমরা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।